আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ক প্রিপারেশন কিভাবে নিবা, কিংবা মেডিকেলের পাশাপাশি ভার্সিটি ক প্রিপারেশন কাদের নেওয়া উচিত নাকি শুধুমাত্র মেডিকেলে ফোকাস করা উচিত, এই ব্যাপারটা নিয়ে এই টোটাল ভিডিওতে একটা সুন্দর গাইডলাইন দেওয়া হবে। তোমরা এখন অ্যাডমিশনের শুরুর দিকে আসো, সো শুরুর দিকে এসে তোমাদের মাথায় বিভিন্ন টাইপের কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা আমাকে বিভিন্ন সময় কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে করতেছো। সো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের এই তোমার হচ্ছে চ্যানেলে স্টেপ বাই স্টেপ আসতে শুরু করবে। ইঞ্জিনিয়ারিং নিয়ে আসবে, মেডিকেল নিয়ে আসবে, ভার্সিটি ক নিয়ে আসবে। আজকের এই ভিডিওটা আসতেছে আমাদের স্পেসিফিকভাবে মেডিকেলের প্রিপারেশন যারা নিবে তাদের ভার্সিটি ক এটাকে ব্যাকআপ হিসেবে নেওয়া উচিত কিনা, এবং আসল সিনারিওটা কি, কিভাবে কি অ্যানালাইসিসটা আমি টোটালটা আমার বিগত 5 থেকে 6 বছরের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে দেখাবো, একদম A to Z। সো তোমার কাজ হচ্ছে বোঝার চেষ্টা করা, ডিসিশন তুমি নিবা কি করতে হবে না হবে, এটা ডিসিশন ফুললি তুমি নিবা। আমি তোমাদের সাথে প্রবলেম এবং সলিউশন এবং অ্যানালাইসিস সিচুয়েশন এগুলো তোমাকে একদম A to Z বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসবো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এইটাকে বিগত আমার 5-6 বছরের অবজারভেশন থেকে আমি কিভাবে দেখি। খেয়াল করো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা ম্যাটের ক্ষেত্রে তোমার কি ফ্যাক্টর কি ফ্যাক্টর হচ্ছে আমাদের এখানে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং তোমার হচ্ছে ইংলিশ আর জিকে, এই কয়টা সাবজেক্টে প্রশ্ন হচ্ছে, তাই তো? খেয়াল করো, এর ভিতরে আমরা যদি একটু খেয়াল করি, ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসে না। ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে শুধুমাত্র থিওরি। তো যখন তুমি এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে ফিজিক্স কেমিস্ট্রি থেকে সব ম্যাথগুলাকে বাদ দিয়ে দাও, দিয়ে অনলি থিওরি করো, তোমার ফিজিক্স কেমিস্ট্রির প্রেশার কিন্তু প্রায় 60% কমে যায়। ফিজিক্স কেমিস্ট্রির পড়াশোনার প্রেশার 60% কমে যায়, টোটালি ইনফো টাইপ জিনিসপত্র চলে আসে। এবং ফিজিক্স কেমিস্ট্রি টোটাল যে ইনফো টাইপ জিনিসপত্র আছে এগুলো তুমি যদি বই দাগিয়ে পড়ো, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ফিজিক্স বই, কেমিস্ট্রি বই দাগিয়ে দেওয়া যায়, এগুলো বই দাগিয়েও যদি তুমি পড়ো তোমার শেষ করতে খুব বেশি দিন সময় লাগবে না। সদ্য তুমি কি করলা, সদ্য তুমি হচ্ছে এইচএসসি পাস করলা, সো তোমার সবকিছু পড়ায় আছে। তুমি এক ফিজিক্স আর কেমিস্ট্রি প্রথমবার রিভিশন 10 দিনের ভিতরে শেষ করতে পারবা বা 15 দিনের ভিতরে শেষ করতে পারবা। এরপরে প্রতি 2 দিনে একবার তোমার হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিভিশন দিতে পারবা। একদিনে ফার্স্ট পেপার, পরের দিন সেকেন্ড পেপার, একদিনে ফার্স্ট পেপার, পরের দিন সেকেন্ড পেপার। সো দেখা যায় যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নেয়, ফিজিক্স কেমিস্ট্রি ওদের সিলেবাস বা মেডিকেলের সিলেবাসের জন্য রিভিশন দেয়া ডাল ভাত হয়ে যায়। আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা দেখছি, আমার আশেপাশের মানুষজনের থেকে যেটা দেখছি, আবার 7 থেকে 8 মাস ব্যাটেলস অফ বায়োলজিতে কাজ করার ফলে মেডিকেল অ্যাডমিশন রিলেটেড যেই ওনাদের কার্যক্রম বা ওই জিনিসপত্রগুলো কোর্ট থেকে দেখার পরে যেটা দেখছি, ইজিলি হয়ে যায় জিনিসপত্রগুলো গোছানো অনেকটা ইজি। বাট প্রবলেম যেটা হয় যে তুমি ইংলিশের জন্য ওই লেভেলে আগে কখনো ফোকাস করোনি, সো তোমার জন্য ইংলিশটা একটু হার্ড হবে, জিকে একদম তোমার কাছে নতুন। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বায়োলজি তোমার কাছে সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে, কারণ বায়োলজি থেকে মার্ক যেমন বেশি ক্যারি করে, বায়োলজি হার্ড হয় এবং বায়োলজিতে ইনফরমেশনের শেষ নেই, বায়োলজিটা তো পুরোটাই ইনফরমেশন। ফলে এখানে পুরাটাই যেহেতু মুখস্থ নির্ভর, যারা একদম নার্ড টাইপ মানুষ এবং যাদের মেমোরি অনেক স্ট্রং, যারা মুখস্থ ভালো করতে পারে, তারা এই জায়গাতে সবসময় ভালো করে। তো ধরো মুখস্থতে তুমি 50-50, মুখস্থতে 50-50 বা 60-40, 60% তোমার মুখস্থ করার ক্ষমতা আছে, 40% তোমার একটু গ্যাপ আছে। বাট তোমার যদি ওই ক্ষেত্রে লাক ভালো হয় তাহলে তুমি টু দা পয়েন্টে পড়াশোনা করে অনেক ক্ষেত্রে ভালো করতে পারো। বাট যারা বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ বিদ্যাতে বেশি পারদর্শী, তাদেরকেই এই জায়গাতে খুব বেশি ভালো করতে দেখা যায়। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমার যেটা মনে হয় এবং আমার যেটা দূর থেকে দেখার অবজারভেশন, যে যারা সবচেয়ে বেশিবার রিভিশন দিতে পারে, পুরা সিলেবাসটা গুছাই নিয়ে যারা সবচেয়ে বেশিবার রিভিশন দিতে পারে, তাদের ক্ষেত্রেই এটা ভালো করার চান্স সবচেয়ে বেশি। রিভিশন ইজ দ্য কি, যে যত বেশি রিভিশন দিচ্ছে তার হচ্ছে ভালো করার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তুমি যত মানুষকে দেখছো যারা বিগত অ্যাডমিশন টেস্টগুলোতে সবচেয়ে ভালো করছে, তাদের কাছে জিজ্ঞেস করবা, কেউই বলবে না আমি একবার দুইবার পড়ে চান্স পেয়ে গেছি। খেয়াল করো, মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমার যেটা বেসিক অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং এর পোলাপানো পরীক্ষা দিয়ে 50-55 পেয়ে যায় এবং 50-55 পাওয়ার পরে ওর ফিল হয়, আরে কাটমার্ক তো 60-65-70 ছিল, আমি 55 তো এমনিই পাইছি, আমি একটু মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্যাটার্নে ভালো করে পড়লে এমনিই তো চান্স হয়ে যেত, লাস্টের দিকের মেডিকেল হলেও তো হতো। ব্যাপারটা এত ইজি না। 50-55 পাওয়া যেমন ইজি, তেমন এখানে চান্স পাওয়ার জন্য পরের যেই
এরপরে যেই 20টা মার্ক এইটা ক্যারি করা অনেক টাফ। 50-55 তুমি নর্মাল একবার পড়াশোনা করে বা নর্মাল পড়াশোনা করে কোচিং ছাড়াই একা একা পড়াশোনা করে হয়তো পাবা, বাট এর পরের 20টা মার্ক, এর পরের 30টা মার্ক, এর পরের 40টা মার্ক এইটা ক্যারি করা কিন্তু অনেক টাফ। সো যাদের ক্ষেত্রে এই বায়োলজির কোর অনেক ভালো, এইচএসসি বা একাডেমিক লাইফেই যে বায়োলজির কোর অনেক স্ট্রং করছো ভাইয়া, এই বায়োলজির কোর স্ট্রং আলা মানুষ যারা বায়োলজি ভালো বুঝো, বায়োলজি মুখস্থ আছে, বায়োলজি A to Z সবকিছুতে তুমি কনফিডেন্ট যে বায়োলজির 90% টপিক তুমি ভালো মতো পারো, তোমাকে জাস্ট 15 বার 20 বার 30 বার রিভিশন দিতে হবে, রিভিশন দিয়ে এখন তুমি এটাতে মাস্টারি করে ফেলবা। সো তুমি যদি এই ব্যাপারে কনফিডেন্ট হও যে আমি রিভিশন দিয়ে মাস্টারি করে ফেলতে পারবো, দেন তোমার জন্য মেডিকেল অ্যাডমিশন একটা দুধ ভাতের কাজ, তুমি অনায়াসে এখানে ঢুকে পড়তে পারবা। বাট তোমার যদি বায়োলজি কোর ভালো না হয় তাহলে এই 20 30 40 মার্ক এর উপরে যে এক্সট্রা পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে কি তুমি বায়োলজি মিডিয়াম পারো, ফিজিক্স কেমিস্ট্রি এটাতে ফুল মার্ক তুলতেছো, ইংলিশ জিকে এখানে একটু ভালো করে ফোকাস করো, তুমি মিডিয়াম রেঞ্জের একটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের মাধ্যমে মিডিয়াম রেঞ্জের একটা মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়ে যেতে পারো। সম্ভাবনা আছে, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমার মুখস্থ বিদ্যা খারাপ হয়, তুমি অত ভালো করে পড়ে আসো নাই, আবার তোমার বায়োলজি কোর ভালো না, তুমি এখনো জিকে কিছু পড়ো নাই, ইংলিশে তোমার সমস্যা আছে, ঠিক আছে, বায়োলজি কোর আবার ভালো না, ফিজিক্স কেমিস্ট্রি তুমি কভার করে নিতে পারবা হয়তো, বাট সবগুলাতে যদি তোমার ঘাটতি থাকে তাহলে আমি বলবো যে শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন টেস্টের উপর রিলাই করো না, তখন তোমাকে ভার্সিটি ক ইউনিটের জন্য ভাবা উচিত। কারণ দেখো যে এইটাতে যতগুলা রিকোয়ারমেন্ট আছে সবগুলা রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরেও 10% মানুষজন এরকম থাকবে শুধুমাত্র ভাগ্যের কারণে চান্স পাবে না। কারণ কি, মাত্র একটা ওএমআর শিট, ওখানে 100 মার্কের একটা পরীক্ষা, মাত্র ওই পরীক্ষার হলের 2 ঘন্টা হয়তো সময়, আমি টাইমটা এক্সাক্ট এখন মনে নাই, ওই সময়টা তোমার কেমন যাচ্ছে তার উপর ডিপেন্ড করে তুমি এখানে চান্স পাচ্ছ। সামহাও ওই 2 ঘন্টার 10টা মিনিট যদি তোমার খারাপ যায়, একবার তুমি যদি পেইন খাও, একবার প্যানিক করে ফেলো, তার ফলে তোমার পুরো অ্যাডমিশন টেস্টটা খারাপ হয়ে যেতে পারে এবং তোমার পুরা রেজাল্টই খারাপ হয়ে যেতে পারে। দো তুমি ক্যাপাবল, তোমার ভিতরে ডিজার্ভিং ব্যাপারটা আছে, তারপরেও সবটা খারাপ হতে পারে। সো এখানে লাক অনেক একটা বড় ফ্যাক্টর। সো অনেক ইফোর্ট দিয়ে ডিজার্ভিং মানুষও পাবে না, আবার দেখা যাবে কি যে তুমি মোটামুটি ইফোর্ট দিয়েও লাকের কারণে 0.5% লাকের কারণেও পেয়ে যাইতে পারো, ঠিক আছে। বাট ম্যাক্সিমাম মানুষ যেহেতু কম্পিটিশন অনেক হাই, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে এখান থেকে নিরাশ হয়ে ফিরবে এবং সবার আগে যেহেতু পরীক্ষা হবে, নিরাশ হয়ে সামনের দিকে ভার্সিটি ক এর জন্য প্রিপারেশন নেবে। সো আমি বলবো যাদের বায়োলজি কোর ভালো তাদেরও ব্যাকআপ চিন্তা রাখা উচিত যে না, আমি যদি চান্স কোনো কারণে মিস করি, লাখের কারণে যদি মিস করি, ভার্সিটি কতে যে আমি একটা পরীক্ষা দিব, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব আর বাকি জায়গাগুলোতে পরীক্ষা দিব। এর জন্য তোমার আর কিছু করা লাগবে না, ভার্সিটি ক এর জন্য আলাদা করে কিছু পড়া লাগবে না। তুমি এই সবকিছু যখন থিওরি পড়তেছো, ফিজিক্স কেমিস্ট্রি এগুলো যখন থিওরি পড়তেছো, এর পাশাপাশি এই থিওরিগুলোর পাশাপাশি হালকা ম্যাথ এবং ক্যালকুলেশন এইগুলাতে একটু হালকা নজর রাখবা, ব্যাপারটা কি, যখন তুমি ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের মেইন বই পড়ার সময় মেইন বইয়ের যে উদাহরণের এক্সাম্পলে যে ছোট ছোট ম্যাথগুলো আছে ওগুলো হালকা পাতলা একটু দেখলা, কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আছে ওগুলো হালকা পাতলা একটু দেখলা, এই ক্যালকুলেশনের ভিতর দিয়ে তুমি যদি যাও তাহলে ক্যালকুলেশনটা তোমার মাথায় ক্যাচ করা শুরু করবে। পরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে, এরপরে ম্যাট, এরপরে ঢাকা ইউনিভার্সিটি, এরপরে দেখা যাবে যে হচ্ছে এগ্রি, জিএসটি, এর মাঝখানে জেইউ আর সিইউ, এই যে টাইমটা পাবা, এই টাইম ফ্রেমে বাকি সাবজেক্টগুলো তুমি কভার করে ফেলতে পারবা যদি তোমার আগে থেকে হালকা ম্যাথ এবং ক্যালকুলেশনের প্রতি অ্যাডজাস্টমেন্টটা থাকে। যদি না থাকে তাহলে হবে না। যারা কোর ফোকাস করতেছো, এখন যাদের কোর ফোকাস মেডিকেল অ্যাডমিশন টেস্ট আছে বাট তুমি কনফিডেন্ট না যে তুমি এখানে পারবা, তুমি পুল অফ করতে পারবা। পুল অফ করতে পারা মানে কি বুঝাচ্ছি, ধরো তুমি বায়োলজিতে, যেহেতু এই বায়োলজির এত বড় ঘর কাটছি মানে কি, বায়োলজি অনেক কঠিন এবং এই জায়গাতে পড়াশোনা অনেক বেশি, আবার এর ভিতরে দেখা যাচ্ছে যে এত পড়াশোনার ভিতরে তোমার সক্ষমতা হচ্ছে শুধুমাত্র এতটুকু, বাট তোমার চান্স পাওয়ার জন্য একাডেমিক থেকে এতটুকু হওয়া উচিত ছিল, এইটুকু তুমি কভার করবা।
বাট তুমি আসোই এই জায়গায়, সো তুমি এতদূর পুল করতে পারবা না, তুমি এখান থেকে তুলে হয়তো এই পর্যন্ত পুল করতে পারবা, এতটুকু পুল করে তাও তোমার চান্সের জন্য মোর দেন এনাফ হবে না। তুমি যদি এটা আগে থেকেই জানো তাহলে তোমাকে জাস্ট পরিবার চাই তুমি মেডিকেলে পরীক্ষা দাও, কিংবা তোমার মন মানতেছে না, ডাক্তার হওয়ার তীব্র ইচ্ছা, এই জন্য তুমি এখানে লাকের উপর ডিপেন্ড করে আগাইতে পারো। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিকে প্রত্যেকটা জিনিসের উপর তুমি ইফোর্ট দাও, আগাইতে পারো, যে দেখা যাক কি হয়, ভাগ্য যা আছে তাই হবে। বাট এই ভাগ্যে যা আছে তাই হবে এইটার উপরে ডিপেন্ড করলেও তোমাকে ব্যাকআপ প্ল্যান হিসেবে ভার্সিটি ক রাখতে হবে। এটা কি ব্যাকআপ প্ল্যান। তো ব্যাকআপ প্ল্যান হিসেবে ভার্সিটি ক যদি রাখো কি করা লাগবে, দেখো এই মেডিকেল অ্যাডমিশনের পরে তুমি যেই দিন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা, তুমি যদি চান্স না পাও, 2-3 দিনের ভিতরে রেজাল্ট দিয়ে দিবে, চান্স না পাও, এরপরে কিন্তু তুমি অ্যাডজাস্ট করার জন্য মেলা সময় পাবা। এদিকে মেডিকেলের জন্য 3 থেকে 3.5 মাস বা 4 মাস যদি পাও, পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পরে এখনো 4 মাস জুড়ে তোমার অ্যাডমিশন টেস্ট চলবে। তো মেডিকেলে তুমি স্বপ্ন দেখতা, চান্স মিস গেছে, পরে 4 মাসে কোথাও না কোথাও তুমি চান্স পাবাই। এটা তোমার টার্গেট রাখতে হবে যে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। আমি এরকম বহুত স্টুডেন্ট দেখছি যারা মেডিকেলে চান্স পায় নাই, পরে 15-20 দিনে পড়াশোনা অ্যাডজাস্ট করে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, কিংবা জাহাঙ্গীরনগরে পাইছে, বা জগন্নাথে পাইছে, বা খুলনা ইউনিভার্সিটিতে পাইছে, বা তোমার হচ্ছে রাজশাহীতে পাইছে। এরকম অনেক স্টুডেন্ট দেখছি। আমি যখন উদ্ভাসে পড়াতাম ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায়, মানে আমার ফার্স্ট ইয়ার, মানে আমি 2021-22 কথা বলতেছি, তখন আমি উদ্ভাসে পড়ানো অবস্থায় আমার জুনিয়র ব্যাচ 21-22 থেকে অহরহ স্টুডেন্ট দেখছি যারা এরকম মেডিকেলে মিস করে সাথে সাথে উদ্ভাসের ওই সময়কার রিভিশন অল্প 2-1 মানে 1 মাস 1.5 মাস মানে 20 দিন 25 দিন 1 মাসের ব্যাচগুলাতে রিভিশন দিয়ে পরে ভার্সিটি কতে চান্স পেয়ে যাচ্ছে। তো চান্স কিন্তু পেয়ে গেছে। এই চান্স পাওয়াটা ডিপেন্ড করে তুমি এই টাইমের ভিতর কত দ্রুত অ্যাডজাস্ট করতে পারছো বা অ্যাডাপ্ট করতে পারছো। সো এই অ্যাডাপ্টেশনে কারা এগিয়ে থাকবে, এটাই হচ্ছে প্রশ্ন। অ্যাডাপ্ট তুমি করতে পারবা, কিন্তু অ্যাডাপ্টেশনে কারা এগিয়ে থাকবে। মেইনলি এখানে করানোটা হয় কি, মেইনলি এখানে ভার্সিটি স্ট্যান্ডার্ড তোমার টপিকগুলোকে গুছিয়ে পড়ানো হয়, রিভিশন দিয়ে দেওয়া হয় এবং ক্যালকুলেশন দেখানো হয়। সো তুমি এই টোটাল জিনিসটা অনায়াসে করতে পারবা যদি এই মেডিকেলের প্রিপারেশন যখন তুমি নিচ্ছ, এই সময় জাস্ট সব কিছু বাদ দিয়ে শুধু ভার্সিটি কজে কোশ্চেন ব্যাংকটা আছে এইটা কালেক্ট করো, এবং প্রতি শুক্রবার কিংবা ধরো সপ্তাহে 7 দিনে একদিন 4 থেকে 6 ঘন্টা তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা ঘাটো। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই সপ্তাহে তুমি বায়োলজি একটা চ্যাপ্টার, ফিজিক্স একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার, এগুলা পড়ছো। তো তুমি বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যখন পড়ছো, ইংলিশ দিকে যখন পড়ছো, এই সপ্তাহে এই ফিজিক্স কেমিস্ট্রি থেকে একটা করে চ্যাপ্টার পড়ছো, ওই একটা করে চ্যাপ্টারের বেসিক থিওরি ইচ অ্যান্ড এভরিথিং তো তোমাকে টিচার বুঝাই দিছে, পড়াইছে, তাই না? ওই থিওরি ওই বেসিকটাই তুমি যেহেতু শিখে ফেলছো, ওই বেসিকটাই জাস্ট তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকে যে একা একা 4 থেকে 6 ঘন্টা সময় দাও, দিয়ে ওই চ্যাপ্টারটাই তুমি সলভ করো, জাস্ট সলভ করো, একা একা সলভ করো, বসে বসে সলভ করো। কারণ কি, টপিক সেম, কন্টেন্ট সেম, জাস্ট প্রশ্নের প্যাটার্ন ডিফারেন্স। এক জায়গাতে ইনফরমেশন আসে, এক জায়গাতে ইনফরমেশন প্লাস ম্যাথ আসবে। ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম, এখানে আমাদের 60% হয়তো ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, 40% হয়তো ইনফরমেশন আসবে, কখনো কখনো 50% ম্যাথ 50% ইনফরমেশন, কখনো কখনো 60% ইনফরমেশন 40% ম্যাথ, এরকম হতে পারে, ডিফারেন্স ক্রিয়েট হতে পারে। সো তুমি ওইটা অনুযায়ী তুমি ম্যাথটাতেও অ্যাডাপ্ট করবা। অ্যাডাপ্ট করার জন্য কি করবা, তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক একা একা সলিউশন করার ট্রাই করবা। এক্ষেত্রে প্রবলেম হতে পারে, তোমার মাথা যদি এখন এই জায়গাতে স্লো হয় যে তুমি ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক একা একা সলিউশন করতে পারছো না, তাহলে ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাসেস আছে, আমারই বিগত বছরের বহুত ফ্রি ক্লাস আছে শুধুমাত্র ভার্সিটি ক কোশ্চেন ব্যাংক সলিউশনের উপর। আমি উদ্ভাসেরটা ধরে ধরে করাইছি, আমার গত বছরের আর্কাইভ, মানে গত বছরে আমার কোর্স ছিল, ওটাকে আর্কাইভ করে দেওয়া হয়েছে এবার, ঠিক আছে, আমার ওয়েবসাইটে গেলেই পাবা। সো ওই ক্লাসেসগুলা তুমি দেখে দেখে জাস্ট তুমি হচ্ছে যে দেখা যাচ্ছে যে 6 ঘন্টা যদি তুমি সলভ করো, 6 ঘন্টা সলভ করো, 3 ঘন্টা তুমি ক্লাস দেখলা, দেখে প্রত্যেকটা জিনিসের ট্রিক শিখে ফেললা, আর 3 ঘন্টা তুমি কি করলা, আর 3 ঘন্টা হচ্ছে তোমার নিজে একা একা প্র্যাকটিস করলা। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ধরো তুমি 6 ঘন্টা একা একা সলভ করার ট্রাই করো, কমপ্লিটলি ওকে, এখানে তোমার ব্রেন খুলবে। 2 ধরনের চিন্তা করার ওয়ে আছে, একটা হচ্ছে যে আমি একদম শূন্য থেকে নিজে চিন্তা করা শিখবো, এটাকে বলে মানে থিঙ্কিং ফ্রম দ্য স্ক্র্যাচ, মানে শূন্য থেকে নিজে চিন্তা করতে শেখা। যেমন ধরো বিভিন্ন বিজ্ঞানীরা, তারপরে দার্শনিকরা, ওনারা যেমন কোনো
অন্য ইনফরমেশন না নিয়ে নিজে নিজেই চিন্তা করা শুরু করছে এবং তারা নতুন করে উদ্ভব করছে, এটাকে বলে থিঙ্কিং ফ্রম দ্য স্ক্র্যাচ। আরেকটা জিনিস হচ্ছে শূন্য থেকে নিজে নিজে চিন্তা করা শুরু না করে অলরেডি যেটা আছে সেইটা নিজের ব্রেনের ভিতর ঢোকায় তার উপর ডিপেন্ড করে চিন্তা করা বা ওইটাকে ভালো করে প্র্যাকটিস করে তারপরে কিছু করা। সো তুমি অলরেডি যেটা আছে ওইটাকে যদি নিজে প্র্যাকটিস করে সুন্দর মতো ওটা মাথার ভিতর ঢুকায় বারবার প্র্যাকটিস করো, বা অলরেডি যেটা অ্যাভেলেবল আছে সেটাকে মাথার ভিতর ঢুকায় শুনে নিয়ে তারপরে বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমার জন্য ওটা কম টাইমে বেশি অ্যাডাপ্টেশন হবে। সো তোমরা যেহেতু ব্যাকআপে আসো, আমি বলবো একা একা সলভ না করে কারোর হেল্প নাও। এনি টাইপস অফ ক্লাসেস যেগুলা তোমার ফ্রিতে অ্যাভেলেবল আছে, ছোটখাটো পেইড কোর্স আছে, ওগুলার হেল্প নিয়ে তুমি কি করবা, এই জায়গাতে প্রতি সপ্তাহে 1 দিন বা 2 দিন কোশ্চেন ব্যাংকটা সলিউশন করবা। এই কোশ্চেন ব্যাংকটা সলিউশন করলেই তোমার এখানকার যে পড়াশোনা, এই পড়াশোনায় আর এই কোশ্চেন ব্যাংকে এনাফ, মোর দেন এনাফ এই জায়গাতে চান্স পাইতে। এই দুইটাই এনাফ, মোর দেন এনাফ, কারণ এখানে তোমার বেসিক ভালো আছে আর পাশাপাশি তুমি সলভের মাধ্যমে ইচ অ্যান্ড এভরিথিং কভার করে ফেলছো। সো মোর দেন এনাফ, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, আবার আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমাদের ভিতর অনেকে থাকবে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে কিন্তু ওর মাথা ভালো, ও ম্যাথ ভালো পারে, ও ম্যাথ ভালো পারে, মাথা ভালো, ও ভার্সিটি করার জন্য কিচ্ছু চিন্তা করবে না, শুধু মেডিকেলের প্রিপারেশন নিবে। মেডিকেলেও বাই চান্স মিস করার পরেও দেখা যাবে পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে। কেন? বিকজ ওর মাথা ভালো, ও আগে ভালো পড়াশোনা করছে, কোনো একটা কারণে হয়তো মেডিকেলে চান্স হয় না, বাট ভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে বা জগন্নাথে বা জাহাঙ্গীরনগরে কোথাও একটা চান্স হয়ে গেছে। কেন চান্স হইলো? বিকজ ওর মাথা ভালো, সো ওর অ্যাডাপ্টেশন ভালো। এখন যদি তোমার ওর মতো মাথা ভালো না হয়, তাহলে তোমার জন্য করণীয় কি? সিম্পল, তুমি এখন থেকে অ্যাডাপ্ট করার ট্রাই করবা, হাতে ক্যালকুলেশন গুলা দেখবা, ট্রিক গুলা দেখবা, ঠিক আছে? এইগুলা তোমাকে অনেকটা হেল্প করবে। সো যত দ্রুত সম্ভব তুমি ডিসিশন নাও যে তুমি আসলে কিভাবে আগাইতে চাও, যেভাবে আগাইতে চাও সেভাবেই ধীরে সুস্থে আগাও, ঠিক আছে? অনেক অনেক কোর্স অ্যাভেলেবল পাবা। আমারই হচ্ছে ভার্সিটি ক এর উপর আলাদা করে সলভ কোর্স আছে, গত বছর প্রায় 500 স্টুডেন্টকে পড়িয়েছি। মেডিকেলের পরে ওরা আবার হচ্ছে প্রায় 350-400 স্টুডেন্ট তোমার হচ্ছে মেডিকেলে যারা চান্স পায় নাই তারা আমাদের সাথে আগিয়েছিল, 350-400 স্টুডেন্ট, এবং তার ভিতর থেকে মেলা মানুষ প্রায় 20-25-30 জনের উপরে। আমি তো গতবার তো আমার এত গোছানো ছিল না সবকিছু, ফলে আমি কোনো কিছুই ওইভাবে করি নাই, মানে ধরো অন্যান্য প্ল্যাটফর্ম যেমন ভিডিও রাখে, কন্টেন্ট রাখে, ওগুলাকে পুশ করে রাখি নাই। এবার যেমন আমার সবকিছু গুছিয়ে গেছে, এবার দেখা যাবে যে যারা চান্স পাবে তাদের ইন্টারভিউ নিব, সেগুলা নিয়ে কথাবার্তা হবে, ঠিক আছে? তো গতবার এগুলা কিছুই করি না, এবার ইনশাল্লাহ কথাবার্তা হবে। সো সেগুলা হচ্ছে আমরা শুনবো, সেগুলা নিয়ে দেখা সাক্ষাৎ হবে, বাট গতবার এগুলো আমি কিছু করি নাই। তো যদি তোমার বাই এনি চান্স মনে হয় যে আমি মেডিকেলে হয়তো চান্স পাইতেও পারি নাও পারি, তাহলে তুমি ব্যাকআপ প্ল্যান রাখো, প্ল্যান রাখাটা জরুরি। আর যদি তোমার মনে হয় তুমি রিস্ক নিবা না, আমি মেডিকেলেই একদম 100% জান প্রাণ দিব, তাহলে তুমি শুধুমাত্র মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। আর ভার্সিটি কয়ের জন্য চান্স পাওয়ার জন্য যে আহামরি অনেক করা লাগবে তা না, কন্টেন্ট তো আমার সেম, তুমি ভার্সিটিতে যাও আর মেডিকেলে যাও, কন্টেন্ট আমার সেম, টপিকগুলো আমার সেম, খালি পড়ার প্যাটার্ন আলাদা। একটা মুখস্থ নির্ভর, একটা মুখস্থ প্লাস ইনফরমেশন ম্যাথ টাইপ নির্ভর, আর একটা পুরাপুরি ব্রেন স্ট্রমিং। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংটা পুরাপুরি ব্রেন স্ট্রমিং নির্ভর, ওখানে প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হয়। তুমি মেডিকেল থেকে ইঞ্জিনিয়ারিং এ কনভার্ট করতে পারবা না, বাট মেডিকেল থেকে তুমি ভার্সিটি কতে কনভার্ট করতে পারবা, ঠিক আছে? তুমি ইঞ্জিনিয়ারিং থেকে মেডিকেলে কনভার্ট করতে পারবা না, বাট ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটি কতে কনভার্ট করা সম্ভব। সো ভার্সিটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। ওকে, সো আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাই যাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।